মুভির শুরুতে দেখানো হয় লেনি নামের এক ছোট্ট মেয়েকে। সে আর তার প্রিয় বন্ধু ক্যাট একসাথে খেলছে। আসলে তারা দুজনে একটি অনাথ আশ্রমে বড় হচ্ছে, কারণ তাদের কারোরই বাবা মা বেঁচে নেই। খেলার ছলে লেনি একটা পুতুল নিয়ে বলছে, আমি এই বাচ্চাটার জন্ম দিতে যাচ্ছি। সে এমন ভাবে চিৎকার করছে যেন তার ডেলিভারি পেইন উঠেছে। তাদের এই মজার খেলা দেখে দুজনেই হাসাহাসি করতে থাকে। লেনি কেটকে কথা দেয় যে বড় হয়ে যখন আমাদের বাচ্চা হবে তখন আমি তোর পাশে থাকবো আর তুই আমার পাশে থাকবি। কয়েক বছর পর দেখা যায় লেনি এখন একটি স্কুলের শিক্ষিকা হয়ে গেছে। তার একজন বয়ফ্রেন্ডও আছে যার নাম ডেভ। লেনির ছোটবেলার বন্ধু কেটও একই স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করে, তবে কেট বিবাহিত। লেনি কেটকে ফোন করে জানায় যে ডেভ আজ আমাকে একটা পার্টিতে ইনভাইট করেছে। কেট উৎসাহ নিয়ে বলে, আরে এনজয় করো, আমার মনে হয় যে ও তোকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এই পার্টির আয়োজন করেছে। লেনি তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। আয়নায় নিজেকে দেখতে গিয়ে সে হঠাৎ লক্ষ্য করে যে তার ঠোঁটের উপর হালকা গোফের রেখা দেখা যাচ্ছে। এটি দেখে সে একদম ভয় পেয়ে যায় আর সে বলে যে কি অবস্থা, এই অবস্থায় যদি আমি পার্টিতে যাই তাহলে সবাই তো আমাকে দেখে হাসবে, এটা এখনই পরিষ্কার করতে হবে। এই বলে সে তাড়াতাড়ি ফোন রেখে দেয়। এদিকে কেট স্কুলে যাওয়ার আগে বাথরুমে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করে দেখে যে রেজাল্ট পজিটিভ। সে তার হাজবেন্ডকে সুখবর দিলে তার স্বামী খুশিতে একদম নেচে ওঠে। এই খুশিতে কেট সেদিন স্কুল থেকে ছুটি নিয়ে নেয়, কিন্তু লেনি যথারীতি স্কুলে যায়। সে ক্লাসে বাচ্চাদের রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী শোনাচ্ছিল। সে বাচ্চাদের বলছে যে দেখো, জীবনে ভালোবাসাই সব, ভালোবাসা ছাড়া জীবন শূন্য। লেনি যখন জিজ্ঞেস করে যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন এক পিচ্ছি ছেলে দাঁড়িয়ে বলে, টিচার আপনার গোফ বের হচ্ছে নাকি? আপনার মুখের উপর গোফ দেখা যাচ্ছে। এটা শুনে লেনি তো লজ্জায় লাল হয়ে যায়। ঠিক সেই সময় ডেভ ফোন করলে সে বাচ্চাদের পড়া রিভাইজ করতে বলে বাহিরে চলে যায়, কিন্তু বাচ্চারা তো দুষ্টু। লেনি বাহিরে যেতেই সবাই ফোন বের করে গেম খেলতে শুরু করে। পরে ডেভ লেনিকে বলে, আজ রাতে পার্টিতে অবশ্যই এসো, তোমার জন্য আমি খুব সুন্দর একটা ড্রেস পাঠিয়েছি, ওটা পরে আসবে কিন্তু। লেনি মনে মনে ভাবে যে ডেভ কত কেয়ারিং, তার প্রতি সে কতটা সিরিয়াস আর তাকে কত ভালোবাসে। স্কুলে ফ্যালন নামে আরেকজন টিচার আছে। সে লেনিকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার লেনি, আজ তোমাকে অনেক খুশি দেখাচ্ছে, তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে বিয়ে প্রপোজ করেছে? লেনি হেসে বলে যে এখনো করেনি, তবে আজ পার্টিতে বোধহয় করবে, তারপর আমাদের বিয়ে হয়ে যাবে। তা তুমি আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবে? একটা বয়ফ্রেন্ড খুঁজেও তো নিতে পারো। লেনির এই রসিকতায় ফ্যালন বেশ চটে যায়। স্কুল শেষে লেনি বাড়ি ফিরে দেখে যে ডেভ আসলে খুব সুন্দর একটা ড্রেস তার জন্য পাঠিয়েছে। সে সেই ড্রেসটি পরে সুন্দর করে সেজে পার্টিতে চলে যায়। পার্টিতে পৌঁছালে ডেভ তার জন্য একটা কেক আনে। লেনি মনে করে যে ড্রেসের সাথে নিশ্চয়ই কেকের ভেতরে আংটি লুকিয়ে রেখেছে সে ডেভকে থ্যাংক ইউ বলে কেকের ভেতর হাত ঢুকিয়ে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কোনো আংটি সে পায় না। সে ডেভকে জিজ্ঞেস করে যে আংটি কোথায় রেখেছ, কোথায় লুকিয়ে রেখেছ বলো আমাকে। ডেভ তখন এক অদ্ভুত কথা বলে বসে। সে অন্য একটি মেয়েকে লেনির সামনে নিয়ে এসে বলে, আরে আংটি দিয়ে কি হবে, আমি আসলে তোমার সাথে সাথে এই মেয়েকেও ভালোবেসে ফেলেছি, আমরা তিনজন একসাথেই থাকবো আর অনেক আনন্দ করব। লেনি মনে মনে কি ভেবেছে আর এই বেয়াদব লোকটা তাকে কি প্রস্তাব দিচ্ছে। ডেভের আসল রূপ দেখে লেনির রাগের শরীর জ্বলতে শুরু করে। যে ছেলের সাথে সে 4 বছর প্রেম করেছে সে কিনা শেষ পর্যন্ত তাকে রেখে আরেক মেয়ের প্রেমে পড়েছে। লেনি বুঝতে পারে যে ডেভ তাকে কোনোদিনই ভালোবাসেনি। সে তৎক্ষণাৎ ডেভের দেওয়া ড্রেসটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। পরদিন ক্লাসে গিয়ে লেনি যেন একদম অন্য মানুষ হয়ে যায়। বাচ্চারা তাকে দেখে একদম অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে টিচার, কাল তো আপনি প্রেমের গল্প শোনাচ্ছিলেন আর খুব খুশিও ছিলেন, আজ আপনার মুখ এমন কেন? লেনি তখন জাজালো গলায় উত্তর দেয়, শোনো, পৃথিবীতে ভালোবাসা বলে কিচ্ছু নেই, খবরদার জীবনে কখনো প্রেমে পড়বি না, পড়লেই জীবন তছনছ হয়ে যাবে। সে এমনকি বাচ্চাদের গল্পের বইগুলোও জ্বালিয়ে দেয়। বেচারা বাচ্চারা ভয়ে ক্লাস থেকে পালাতে শুরু করে। লেনি যখন বুঝতে পারে যে সে কি কাণ্ড ঘটিয়েছে তখন সে নিজেও সেখান থেকে চম্পট দেয়। সেদিন সন্ধ্যায় লেনি একটা বারে কেটের সাথে দেখা করতে যায়। কেট মদ খাচ্ছিল না দেখে লেনি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, তুই কি প্রেগনেন্ট নাকি? কেট হাসি মুখে মাথা নাড়ায়। বন্ধু হিসেবে লেনির খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তার এই কথা শুনে লেনির হিংস্র হতে থাকে। ছোটবেলায় সে কেটকে বলেছিল যে দেখিনিস আমি তোর আগেই মা হবো, কিন্তু এখন দশা পুরো উল্টো হয়ে গেছে। কেটের বর আছে, বাচ্চা হতে চলেছে, আর লেনির বয়ফ্রেন্ডও নেই। সে মনে মনে কষ্ট পেলেও কেটের কাছে ক্ষমা চেয়ে নেয়। ঠিক তখন বাড়ির এক গায়ক ঘোষণা করে যে আমার আজকের অ্যালবামের নাম হলো থ্রিসাম। থ্রিসাম নামটা শুনে ডেভের প্রতারণার কথা তার মনে পড়ে যায় আর সে রাগে গজগজ করতে করতে বার থেকে বেরিয়ে যায়। পরদিন স্কুলে গিয়ে লেনি দেখে যে শার্লি নামে এক শিক্ষিকা, যে কিনা লেনির চেয়ে অনেক ছোট, সেও প্রেগনেন্ট। লেনি বিড়বিড় করতে থাকে যে হচ্ছেটা কি এসব, সবাই কি প্রেগনেন্সির দোকান খুলেছে নাকি, আমার পালা কবে আসবে? বিরক্ত হয়ে সে একটা কফি শপে যায়, কিন্তু সেখানেও আপদ হাজির। শার্লিও সেখানে আসে। লেনি ভাবে যে শার্লিওকে দেখলে নির্ঘাত ওর প্রেগনেন্সি নিয়ে তার সাথে বাহাদুরি দেখাবে। ঠিক তখনই কফি শপে এক যুবককে দেখে লেনির বুদ্ধি খেলে যায়। যুবকটির নাম ছিল যশ। লেনি ওর কাছে গিয়ে মিনতি করে যে প্লিজ দয়া করে আমাকে একটু সাহায্য করুন, ওই মেয়েটার সামনে অভিনয় করুন যে আপনি আমার বয়ফ্রেন্ড। যশ তার কথায় রাজি হয়ে যায়। শার্লি ভেতরে ঢুকে লেনিকে খোঁচা দিয়ে বলে যে আরে লেনি, শুনলাম তোমার নাকি ব্রেকআপ হয়ে গেছে, খুব খারাপ লেগেছে তোমার কথা শুনে। লেনি ভাব নিয়ে বলে, আরে ওটা তো পুরনো কথা, ওর সাথে পরিচয় করে
করে নাও, ও আমার নতুন বয়ফ্রেন্ড। এটা দেখে শার্লি তো একদম অবাক। সে লেনিকে বলে যে বাহ লেনি, তুমি তো খুব দ্রুত নতুন কাউকে জুটিয়ে ফেলেছো, ঠিক আছে তোমরা এনজয় করো। শার্লি চলে গেলে লেনি যশকে ধন্যবাদ জানায়। কফি শপে একটা মজার দৃশ্য দেখা যায়। তখন দেখা যায় যে বাইরে প্রচন্ড শীত থাকা সত্ত্বেও যশ অর্ডার করেছে কোল্ড কফি আর লেনি হট কফি। লেনির কাপে অর্ধেকটাই ছিল রিচ ক্রিম। যশ মনে মনে ভাবে যে এত ক্রিম খায় বলে মনে হয় মেয়েটা এমন গোলগাল। এটা ভেবে যশ একজোট হেসে নেয়। এমনকি তারা দুজনেই একই রঙের জ্যাকেট পরেছিল, যা দেখে দুজনে একটু হাসাহাসি করে বিদায় নেয়। এরপর লেনি আর কেট যায় ক্যাটের জন্য ম্যাটারনিটি ড্রেস কিনতে। দোকানে ঢোকা মাত্রই দোকানদার কেটকে পানি দিয়ে আপ্যায়ন করে, কিন্তু লেনিকে পাত্তাই দেয় না। লেনি ভাবে যে দোকানদাররা কত চালাক, জানে যে কেট প্রেগনেন্ট, ও ড্রেস কিনবেই, তাই ওকে তেল দিচ্ছে আর আমাকে পাত্তাই দিচ্ছে না। কেট লেনিকে জিজ্ঞেস করে যে তুই ইদানিং এত মন খারাপ করে থাকিস কেন, বলতো কি হয়েছে তোর? লেনি দীর্ঘশ্বাস ফেলে বলে আমার বয়সের সব মেয়েরা বিয়ে করে বাচ্চা নিয়ে সুখে আছে, আর আমার না আছে পার্টনার, না বিয়ে, না প্রেগনেন্সি তো দূরেরই কথা। কেট হঠাৎ অসুস্থ বোধ করে আর বমি করতে সরাসরি বাথরুমে চলে যায়। লেনি তখন দোকানের ভেতরে একপাশে রাখা একটি মেনিকুইনের গায়ে একটি নকল প্রেগনেন্সি বেলি দেখতে পায়। সে চুপি চুপি ওটা ট্রায়াল রুমে নিয়ে যায় আর নিজের পেটে বেঁধে আয়নায় নিজেকে দেখতে থাকে। লেনির কাছে এটা ছিল একদম নতুন এক অভিজ্ঞতা। ঠিক তখন এক বয়স্ক মহিলা সেখানে এসে লেনিকে দেখে বলে কত মাস চলছে তোমার? গর্ভাবস্থায় মেয়েদের মুখ কি উজ্জ্বল দেখায় আর শরীর কত সুন্দর হয়ে যায়। তুমি একটু এখানে বসো মা, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। এটা দেখে তো লেনি একদম অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগেও যে দোকানে কেউ তাকে এক গ্লাস পানি পর্যন্ত দিচ্ছিল না, এখন নকল পেট বাঁধার কারণে সবাই তাকে এত সম্মান দিচ্ছে, এমনকি জুসও খাওয়াচ্ছে। লেনির মাথায় ভূত চাপে যে গর্ভবতী মহিলারা সমাজে অনেক বেশি ভালোবাসা আর সম্মান পায়। এই ভেবে সে ওই নকল পেটটা চুরি করে নিজের ব্যাগে ভরে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন স্কুলে গিয়ে লেনি দেখে যে কেট আর শার্লি, দুজন গর্ভবতী মহিলা, নিজেদের মধ্যে সারাক্ষণ গল্প করছে। লেনিকে তারা পাত্তাই দিচ্ছে না। এর মধ্যে ফ্যালন এসে লেনির কানে আবার বিষ ঢালে। সে তাকে বলে যে দেখলো তো ওরা দুজনেই প্রেগনেন্ট, তাই এখন সবসময় একসাথেই থাকে তারা। আমার মনে হয় না যে কেট এখন আর আগের মতো তোমার সাথে কথা বলবে। এটা শুনে লেনি খুব কষ্ট পায়। সে বাড়ি গিয়ে ইন্টারনেটে খুঁজতে থাকে যে গর্ভবতী মহিলারা কি কি করে। সে সেখান থেকে একটি ইয়োগা সেন্টারের কথা জানতে পারে যে গর্ভবতী মহিলাদের সেখানে ইয়োগা শেখানো হয়। লেনি তার নকল প্যাডটি পরে সেখানে যাওয়ার জন্য বের হয়। পথে যেতে যেতে সে অভাবনীয় সাড়া পায়। ফলের দোকানদার তাকে বিনামূল্যে ফল দেয়। বাসে, ট্রেনে তাকে দেখে সবাই জায়গা ছেড়ে দিচ্ছিল। ট্রেনে এক স্কুল ছাত্রী তাকে বলে আপনাকে দেখতে খুব কিউট লাগছে, আপনার ত্বক কত গ্লো করেছে, কোন ক্রিম ইউজ করেন আপনি? লেনি গর্বের সাথে বলে আমি কোনো কসমেটিক্স মাখি না, আসলে আমি প্রেগনেন্ট তো, তাই হয়তো চেহারা উজ্জ্বল দেখাচ্ছে। ওই কিশোরী মেয়েটি তখন তার মাকে বায়না ধরে বলে যে সেও প্রেগনেন্ট হতে চায়, যা শুনে তার মা তাকে বকা দিয়ে বলে তোমার বয়সটা দেখেছো, মাত্র 14 বছর, সময়ের সাথে সাথে সব হবে, এখন এত উতলা হয়েও না। তার মায়ের কথা শুনে মেয়েটির মন খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়োগা ক্লাসে গিয়ে লেনি দেখে যে সেখানে সব আসল গর্ভবতী মহিলারা এসেছে। ইয়োগা টিচার যখন বলে যে লম্বা শ্বাস নিয়ে শরীরের ভেতরে জমে থাকা গ্যাস বের করে দিতে, তখন ক্লাসের পরিবেশ একদম বদলে যায়। চারদিকে সশব্দে গ্যাস ছাড়ার মহোৎসব শুরু হয়ে যায়। লিনি এসব দেখে বেশ অস্বস্তিতে পড়ে। সেখানে মেগান নামের এক মহিলার সাথে লিনির পরিচয় হয়। সে নিজেই পরিবেশটা খুব একটা পছন্দ করছিল না। ইয়োগা করার সময় লেনি যখন এক পা তুলে একটি পোজ দিতে যায়, সে ভারসাম্য হারিয়ে উপর হয়ে পড়ে যায় আর তার পেট সরাসরি মেঝেতে আঘাত করে। এটি দেখে সবাই ভয়ে চিৎকার করে ওঠে আর বলে যে ম্যাম আপনার বাচ্চার কিছু হয়নি তো? লেনি মনে মনে জানতো যে ভেতরে তো কোনো বাচ্চাই নেই, তাই সে তাড়াহুড়ো করে বলে না না আমি একদম ঠিক আছি। তারপর সেখানে থাকা অন্যান্য মহিলারা তাকে বারবার বলতে থাকে যে আপনার চেক আপ করা উচিত, আপনার বাচ্চা কেমন আছে তা জানা দরকার, কিন্তু লেনি বারবার তাকে মানা করছিল। এসব দেখে মেগান সবার উদ্দেশ্যে বলে লেনি যখন জানতে চাইছে না আর চেক আপ করতে চাচ্ছে না, তাহলে তাকে জোরাজুরি করার কি প্রয়োজন? তার বাচ্চার ভালো মন্দ আমাদের থেকে সেই ভালো বুঝে। এটি বলে মেগান লেনিকে ওই উৎসাহী মহিলাদের ভিড় থেকে বাঁচিয়ে বাহিরে নিয়ে আসে আর লেনিও যেন হাফ ছেড়ে বাঁচে। মেগান তাকে জানায় যে এটা তার দ্বিতীয় প্রেগনেন্সি। তখন মেগানের স্বামী স্টিভ সেখানে এসে লেনিকে জিজ্ঞেস করে এটা কি আপনার প্রথম প্রেগনেন্সি? আপনার স্বামী কোথায়? লেনি একটু করুণ সুরে বলে যে আসলে আমরা আলাদা হয়ে গেছি, আমি একাই বাচ্চার দেখাশোনা করব। মেগান লেনিকে অনেক মূল্যবান পরামর্শ দেয়। সে বলে যে গর্ভাবস্থায় পাশে কেউ থাকলে খুব সুবিধা হয়, আর মনে রেখো এই সময় ত্বক খুব শুষ্ক হয়ে যায়, বিশেষ করে শরীর অনেকটা ফেটে যেতে শুরু করে। এই বলে সে লেনিকে একটি ক্রিম উপহার দেয় আর তার নিজের বাড়ির ঠিকানা দিয়ে তাকে বলে যে কাল রাতে আমার বাড়িতে তোমাকে ডিনারের দাওয়াত রইল, তুমি কিন্তু অবশ্যই আসবে। এদিকে লেনিকে নিয়ে কেট যায় শার্লির বাড়িতে একটি অনুষ্ঠানে। সেখানে একটি খেলা চলছিল শার্লির অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা নিয়ে। লেনি এমনিতেই সবার প্রেগনেন্সি দেখে হিংসায় জ্বলছিল, তার উপর শার্লি বারবার লেনিকে খোঁচা দিচ্ছিল। রাগের মাথায় লেনি একটি পুতুল এত জোরে ছুড়ে মারে যে সেটি ধরতে গিয়ে একজন মহিলা সরাসরি সুইমিং পুলে পড়ে যায়। সবাই লেনিকে নিয়ে হাসাহাসি শুরু করে। এতে সে অপমান বোধ করে সেখান থেকে চলে আসে। পরদিন লেনি মেগানের বাড়িতে ডিনারে যায়। মেগান তাকে খুব সুন্দর করে অভ্যর্থনা জানায়। ডিনার টেবিলের কাছে দাঁড়িয়ে থাকার সময় মেগানের ছোট ছেলে দুষ্টুমি করে লেনির নকল পেটে একটি প্লাস্টিকের ছুরি ঢুকিয়ে দেয়।
ভাগ্যিস লেনি ছাড়া আর কেউ সেটি দেখেনি। ডিনার শুরু হলে মেগান জানায় যে তার এক ভাই আছে যার কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে আর সে বর্তমানে তাদের গ্যারেজে থাকে। মেগান তার ভাইকে ডিনারে ডাকলে দেখা যায় যে সে আর কেউ নয় বরং সেই কফি শপের যশ লেনিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে যে আরে লেনি, সেদিন তো তোমাকে প্রেগনেন্ট মনে হয়নি, আজ হঠাৎ এত বড় পেট কোথা থেকে এলো? মেগান অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা কি আগে থেকেই পরিচিত নাকি? লেনি পরিস্থিতি সামাল দিয়ে বলে আসলে কফি শপে দেখা হয়েছিল, সেদিন আমি খুব ঢিলেঢালা জামা পরেছিলাম তো তাই হয়তো যশ বুঝতে পারেনি আমি আসলে একজন সিঙ্গেল প্যারেন্টস হতে চলেছি। ঠিক সেই মুহূর্তে ডাইনিং টেবিলের মোমবাতি থেকে লেনির পেটে আগুন লেগে যায়। এটি দেখে যশ চিৎকার করে উঠে লেনি তোমার পেটে আগুন লেগেছে। আগুন দেখে লেনি ভয়ে আর্তনাদ করে উঠে আর তার পেটে আগুন দেখে সেটি নেপানোর জন্য উপর হয়ে মেঝেতে গড়াগড়ি খেতে থাকে। সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে যে হায় হায় বাচ্চার কি হবে। লেনি দ্রুত বাথরুমে পালিয়ে যায় আর সেখানে ব্যান্ডেজ দিয়ে কোনো মতে পোড়া অংশটা ঢেকে দেয়। বাইরে থেকে মেগান জিজ্ঞেস করে লেনি তুমি কি ঠিক আছো তো? ভেতর থেকে প্লাস্টিকের পোড়া গন্ধ আসছে কেন? লেনি কোনো মতে বলে যে সব ঠিক আছে মেগান। মেগান বাথরুমে ঢুকে লেনির পাশে বসে আর মাতৃত্বের আসল সত্যটা তাকে বোঝাতে থাকে। মেগান বলে সব মেয়ে মা হতে চায় কিন্তু এই শখটা শুধু গর্ভাবস্থায় শেষ মাস পর্যন্তই থাকে। প্রসবের সময় যে অসহ্য যন্ত্রণা হয় তা বলে বোঝানো সম্ভব নয়। আমার ডেলিভারির সময় এত রক্তপাত হয়েছিল যে আমার স্বামী তা দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিল। প্রথমবার যখন প্রেগনেন্ট হয়েছিলাম খুব খুশি ছিলাম আমি, কিন্তু প্রসব বেদনার সময় মনে হচ্ছিল যে কেন যে মা হতে চাইলাম, কিন্তু ডেলিভারির পর বাচ্চার মুখ দেখে সেই কষ্টটা আর থাকে না। তারপরও শৈলী এবং মনে যে পরিবর্তন আসে তাতে অনেকেই ডিপ্রেশনে চলে যায়। গর্ভাবস্থা সামলানো কোনো সহজ কাজ নয় লেনি, এটা অনেক বড় একটা দায়িত্ব। মেগান লেনিকে সাবধান করে দিয়ে বলে গর্ভাবস্থায় নিজের যত্ন নেওয়া খুব জরুরি। কাল রাতে ডিনারে যে দুর্ঘটনা ঘটেছে তেমনটা যেন আর না হয়। মেগানের কথা শুনে লেনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। পরদিন স্কুলে গিয়ে লেনি তার সহকর্মী ফ্যালনকে সব সত্যি কথা খুলে বলে। শুনে ফ্যালন তো একেবারে থ হয়ে যায়। সে তাকে বলে যে নকল প্রেগনেন্সি নিয়ে কেমন পাগলামি করে নাকি? যাই হোক তুমি খুব সাহসী। আচ্ছা তুমি কি মেগানের ভাই যশকে পছন্দ করতে শুরু করেছো নাকি? লেনি লজ্জা পেয়ে স্বীকার করে যে সে যশকে পছন্দ করে। ফ্যালন তাকে বলে যে তবে তো দারুণ ব্যাপার, ওকেই বিয়ে করে নাও। লেনি আইডিয়া শুনে খুব খুশি হয়। একদিন লেনি আর কেট শপিং করছিল, তখনই সেখানে মেগানের ছেলে চলে আসে। সে লেনিকে দেখে বলে আন্টি এখন কেমন আছেন আপনি? কাল আমি আপনার পেটে ছুরি মেরেছিলাম বলে কি বাচ্চাটা পেট থেকে বেরিয়ে গেছে? সরি আন্টি, আমি এখনই মাকে ডেকে আনছি। সে মেগানকে ডাকতে দৌড় দেয়। মেগানের মুখোমুখি হওয়া এড়াতে লেনি শপিং মলের পুতুলের ভিড়ে লুকিয়ে পড়ে। মেগান এসে তাকে না পেয়ে চলে গেলে লেনি যেন হাফ ছেড়ে বাজে। এর মধ্যে যশ ফোন করে লেনিকে স্কেটিং গ্রাউন্ডে দেখা করতে বলে। যশ সেখানে বরফ সমান করার কাজ করছিল। দুজনে মিলে কাজ করতে করতে তাদের মধ্যে খুব সুন্দর একটি বন্ধন তৈরি হয়। লেনি বুঝতে পারে যে যশকে ভালোবেসে ফেলেছে সে। যশ তাকে জানায় যে ছোটবেলা থেকেই তার বাবা হওয়ার খুব শখ ছিল। সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে। যশের কষ্টের কথা শুনে লেনির খুব খারাপ লাগতে থাকে। এরপর তারা দুজনে নৌকায় ঘুরে বেড়ায় আর রোমান্টিক পরিবেশে এক সুন্দর মুহূর্ত কাটায়। কিন্তু যশ লেনির পেটে হাত দিতে গেলেই লেনি তাকে সরিয়ে দেয় আর বলে আমাদের তাড়াহুড়ো করা ঠিক হবে না। যশ তাতেও রাজি হয়ে যায়। একসময় সেখানে লেনির প্রাক্তন বয়ফ্রেন্ড ডেভ তার 10 জন গার্লফ্রেন্ড নিয়ে হাজির হয়। সে লেনিকে উপহাস করে বলে সেদিন তো প্রেগনেন্ট ছিলে না, আজ হঠাৎ এত বড় পেট কোথা থেকে এলো? বাচ্চাটা কার? তার এই কথা শুনে লেনি অনেক রেগে যায় আর তাকে বলে অন্য মেয়েদের নিয়ে তুমি সুখে থাকো, আমি আমার নতুন বয়ফ্রেন্ডকে খুঁজে নিয়েছি আর আমি ওর বাচ্চার মা হতে চলেছি। এই কথা শুনে ডেভ যেন হাফ ছেড়ে বাঁচে, যে এই ভেবে যে তাকে আর কোনো দায়িত্ব নিতে হবে না। অন্যদিকে যশ এই কথা শুনে খুব খুশি হয় আর তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। কিন্তু এর মাঝে লেনি আর কেটের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরতে থাকে। কেট এখন লেনির চেয়ে শার্লির সাথে বেশি সময় কাটায়। এমনকি কেট লেনিকে জানিয়ে দেয় যে ডেলিভারির সময় সে লেনির বদলে অন্য কাউকে সাথে রাখবে। এই কথা শুনে লেনি খুব কষ্ট পায় আর রাগের মাথায় বলে আমি মা হতে পারিনি বলেই কি তুমি আমাকে এড়িয়ে চলছো? আমাদের মধ্যে তো অন্যরকম কথা ছিল যে দুজন দুজনের পাশে থাকবো। আজ তুমি আমার আগে মা হয়ে গেছো, এজন্য আমাকে অবজ্ঞা করছো। আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। এরপর লেনি ক্লাসে গিয়ে দেখে যে মেগান সেখানে এসেছে। লেনি তড়িঘড়ি করে পেটে একটা বেলুন গুজে পরিস্থিতি সামাল দেয়। মেগান লেনিকে একটি থেরাপি সেন্টারে নিয়ে যায়। সেখানে গিয়ে লেনি দেখে যে ফ্যালন পেটে বেলুন গুজে নকল প্রেগনেন্সির নাটক করছে। ফ্যালন লেনিকে খেপাতে শুরু করে যে সে লেনির চেয়েও ভালো অভিনয় করতে পারে। দুজনে মিলে সেখানে ঝগড়া শুরু করে দেয়। থেরাপি শেষ হওয়ার পর মেগান লেনিকে শান্ত হতে বলে আর জানায় যে প্রথম প্রেগনেন্সিতে মন শান্ত রাখা খুব জরুরি। মেগান লেনিকে অনুরোধ করে বলে যে আজ রাতে আমি আর আমার স্বামী বাইরে যাব, তুমি কি কিছুক্ষণ আমার ছেলের দেখাশোনা করতে পারবে? লেনি সানন্দে মেগানের বাচ্চার দায়িত্ব নেয় আর জানায় যে সে সন্ধ্যায় মেগানের বাড়ি পৌঁছে যাবে। সন্ধ্যায় মেগানের বাড়ি যাওয়ার পথে মেট্রো ট্রেনে লেনির সাথে আবার সেই 15 বছরের স্কুল ছাত্রী দেখা হয়। অবাক করার বিষয় হলো মেয়েটির পেট এখন অনেক বড়। সে কি সত্যি প্রেগনেন্ট নাকি লেনির মতো নকল পেট পড়েছে তা বোঝা যাচ্ছিল না। তবে মেয়েটির মা লেনিকে দেখে খুব রাগ করে আর তাকে বলে যে তোমার দেখা দেখি আমার মেয়েও আজ এই অবস্থায় নিজেকে সাজিয়ে রেখেছে। লেনি মেগানের বাড়ি পৌঁছালে মেগান খুব খুশি হয়। সে তার ছেলের স্বভাব আর অভ্যাসগুলো বুঝিয়ে দিয়ে তার স্বামীর সাথে
বাইরে চলে যায়। মেগানের ছেলেটি ছিল প্রচন্ড দুষ্ট। লেনি কোনো মতে তাকে সামলানোর চেষ্টা করছিল। সে ছেলেটিকে রূপকথার গল্প শুনিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু এতে কোনো কাজই হচ্ছিল না। এমন সময় জর্জ সেখানে হাজির হয়। সে বলে যে এইসব গল্প ঘুমাবে না, তুমি সরো, আমি দেখছি। জর্জ ছেলেটিকে দারুণ এক গল্প শোনায়, আর কিছুক্ষণের মধ্যে ছেলেটি শান্তিতে ঘুমিয়ে পড়ে। যশের এই মমতাময়ী রূপ দেখে লেনি একেবারে মুগ্ধ হয়ে যায়। তার মনে হয় যে যশ সত্যি একজন আদর্শ বাবা হওয়ার যোগ্যতা রাখে। এরপর যশ আর লেনি যশের ঘরে অর্থাৎ গ্যারেজে গিয়ে গল্প করতে বসে। সেখানে যশ আর লেনি অনেক গল্প করে। তারা দুজনের সাথে তাদের জীবনের অনেক কথা ভাগ করে নেয়। কিছুক্ষণ পর লেনি খুব অপরাধ বোধে ভুগতে শুরু করে। সে বুঝতে পারে যে যশ তাকে সত্যি ভালোবাসতে শুরু করেছে, অথচ সে এক বড় মিথ্যা নিয়ে বেঁচে আছে। সে ঠিক করে যে যশকে সব সত্যি কথা বলে দেবে, কিন্তু যশ তখন আবেগ নিয়ে বলে যে পরিবার আমার কাছে সব থেকে বড়। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমি এই বাচ্চাটার জন্ম দেবে আর আমার বাবা হওয়ার বহু বছরের স্বপ্ন সত্যি হবে। তখন লেনি আর সাহস করে সত্যিটা তাকে বলতে পারে না, আর সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। এরপর শালির বেবি শাওয়ার অনুষ্ঠানে লেনি আমন্ত্রিত হয়। সেখানে মেগান, স্টিভ আর যশ উপস্থিত ছিল। হঠাৎ লেনিকে স্টেজে ডাকার তোড়জোড় শুরু হয়। লেনি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার পেট তখন আগের মতো বড় দেখাচ্ছিল না। সে বুঝতেও পারছিল না যে সে কিভাবে পেট বড় করবে। তখনই সে তড়িঘড়ি করে খাবার টেবিল থেকে একটি আস্ত গ্রিলড চিকেন তুলে নিয়ে পেটের ভেতর চালান করে দেয়, যাতে পেটটা বড় দেখায়। যশ লেনির কাছে এসে বলে, আমি তোমাকে সেদিন প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি কিছু না বলে চলে গেলে কেন? আমি কাল থেকে তোমাকে ফোন করছি, তুমি ফোনও ধরছো না। তুমি ঠিক আছো তো লেনি? এরই মধ্যে কেট সেখানে চলে আসে। লেনি তার চিকেন ভরা পেট লুকানোর জন্য এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ শালি স্টেজ থেকে চিৎকার করে বলে, আরে লেনি, ওখানে কি করছো? স্টেজে এসো, আমার সম্পর্কে কিছু বলো। লেনি যখন স্টেজে উঠতে যায় তখন নড়াচড়া করতে গিয়ে তার পেটের বাঁধন আলগা হয়ে যায়, আর সবার সামনে পেট থেকে আস্ত একটি রোস্ট করা মুরগি মেঝেতে পড়ে যায়। পুরো অনুষ্ঠানের সবাই যেন থমকে যায়। এটি দেখে মেগান আর যশ তো একদম পাথর হয়ে যায়। মেগান প্রচন্ড রেগে চিৎকার করে বলে, তুমি অত বড় একটা মিথ্যে কথা বলেছো আমাদের, আর আমি পাগলের মতো তোমাকে গর্ভাবস্থা নিয়ে কত উপদেশ দিয়েছি। মেগান লেনিকে চড়া অপমান করে সেখান থেকে চলে যায়। যশও প্রচন্ড আঘাত পায়, কারণ সে লেনিকে বিশ্বাস করেছিল, কিন্তু লেনি তাকে সত্যিটা বলার প্রয়োজনই মনে করেনি। শার্লি যখন দেখে যে লেনি তার কথায় কতটা কষ্ট পেয়েছে, তখন সে তার ভুল বুঝতে পারে। সে লেনিকে বলে, আমি বুঝতে পারিনি আমার মজা তোমাকে এতটা আঘাত করবে। আসলে মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তুমি হয়তো এমনটা করেছো। শার্লি লেনির কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর লেনি আর কেট একান্তে বসে কথা বলতে শুরু করে। লেনি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও কেট। ছোটবেলায় একটা প্রতিশ্রুতির জন্য আমি তোমাকে কত দোষ দিয়েছি। আসলে সত্যি বলতে আমি তোমাকে হিংসে করতাম যে তুমি কত সহজে বিয়ে করে মা হতে চলেছো, আর আমার জীবনে কিছুই ছিল না। একটা বাচ্চা পাওয়ার তীব্র বাসনা থেকেই আমি বোকামিটা করেছি। যশের মতো একজন ভালো মানুষকে পেয়েও আমি তাকে ধোকা দিয়েছি। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু এই বিশ্বাসঘাতকতার পর আমি তার দিকে তাকাতে পারবো না। কেট লেনিকে জড়িয়ে ধরে শান্ত করে আর বলে, ক্ষমা চেয়ে আমাকে পর করে দিও না লেনি। আমরা একে অপরের সেরা বন্ধু ছিলাম, আর সারা জীবন সেভাবেই থাকবো। এই ছোটখাটো ভুল আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারবে না। কেটের কথা লেনি কিছুটা স্বস্তি পায়। কয়েক সপ্তাহ পর লেনি মেগানের বাড়িতে যায় ক্ষমা চাইতে। মেগানের ছোট বাচ্চাকে দেখে লেনি আবেগপ্রবণ হয়ে যায়। মেগান লেনিকে ক্ষমা করে দিয়ে বলে, তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে? মেগান লেনিকে ক্ষমা করে দিয়ে বলে যে তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তা আমি বুঝতে পারছি, এটা তোমার একার দোষ নয়। মেগান লেনিকে জড়িয়ে ধরে, কিন্তু যশ তখন তার উপর রেগেছিল। লেনিকে দেখা মাত্রই সে তার গ্যারেজে ঢুকে শাটার বন্ধ করে দেয়। মেগান যশকে বোঝানোর চেষ্টা করে আর বাইরে থেকে শাটার খোলার কথা বলে। লেনি শাটারের উপর থেকে বলে, যশ, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি অনেক মিথ্যে বলেছি তোমার কাছে, তার জন্য আমি লজ্জিত, কিন্তু আমার ভালোবাসা একদম সত্যি ছিল। যশ তার কথায় কোনো উত্তর দেয় না। লেনি হতাশ হয়ে বাড়ি ফিরে যায় আর সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে যে এই বুঝে যশের একটা ফোন আসবে, কিন্তু যশ কোনো কল করে না। কিছুদিন পর কেটের ডেলিভারি পেইন ওঠে। লেনি যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হয়। ডেলিভারির সময় কেটের স্বামী নয়, বরং লেনি তার পাশে ছিল। লেনি প্রথম কেটের নবজাতককে কোলে তুলে নেয়। এটা ছিল লেনির জীবনের অন্যতম সুখের একটা মুহূর্ত। অন্যদিকে যশ লেনির উপর রেগে থাকলো মনে মনে তাকে মিস করছিল। সে যেখানেই যাচ্ছিল গর্ভবতী মহিলাদের দেখলেই তার লেনির কথা মনে পড়ছিল। সে বুঝতে পারে যে লেনিকে ছাড়া সে থাকতে পারবে না। পরদিন লেনি যখন ক্লাসে পড়াচ্ছিল, হঠাৎ একটি ছাত্র জানালার বাইরে আঙুল দেখিয়ে বলে, টিচার, বাইরে দেখুন। লেনি জানালা দিয়ে উকি দিয়ে দেখে যে বাইরে যশ তার সেই বরফ সমান করার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। লেনির মন আনন্দে ভরে ওঠে। সে দৌড়ে নিচে নেমে আসে আর তার ছাত্রছাত্রীরা তার পিছু পিছু আসে। যশ গাড়ি থেকে নেমে লেনিকে বলে, তুমি এক নম্বর একটা পাগল মেয়ে, সেটা তুমিও জানো। কি আর করবো বলো, এই পাগল মেয়েটাই আমাকে অনেক হাসিয়েছে আর অনেক ভালোবাসাও দিয়েছে। তাই তোমাকে নিয়ে যেতে আমি আমার এই রথ নিয়ে এসেছি। আমার সাথে কি তুমি যাবে? লেনি খুশিতে আত্মহারা হয়ে যশের গাড়িতে উঠে পড়ে। লেনি গাড়িটি চালানো শুরু করে, কিন্তু ভালোবাসার আলাপে মগ্ন হয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়িটি সরাসরি একটি দোকানের ভেতর ঢুকিয়ে দেয়। দোকানটি ভেঙে
ভেঙে চুরমার হয়ে যায়। নতুন একটি সমস্যা তৈরি হলো, লেনি আর যশ এখন একসাথে আছে। তারা হাসি মুখে নতুন পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যায়, আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই সব মুভির এক্সপ্লেন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।